নমস্কার, আমি রূপসী হালদার। আবার চলে এসেছি অবরোধ নিষেধের সপ্তম পর্ব নিয়ে। আজকে পড়ছি অবরোধ নিষেধ, লিখেছেন তেজস্মিতা মর্তুজা। শীত ভালোই পড়ে গেল। হবু মেয়র সাহেব কি বলেন? মুস্তাকিনের পাশে কয়েকজন আইন কর্মকর্তা দাঁড়িয়ে। হামজা হাসল। মেয়র সম্বোধন করে কি অপমান করতে চাইছে, নাকি আগাম শুভেচ্ছা বার্তা জানাচ্ছে? আসলে বুঝতে চাপ পাচ্ছি। মুস্তাকিন হাসল। হাসি মুখে যখন বলেছি শুভেচ্ছা বার্তাই ধরে নিন। রাস্তায় রাস্তায় পোস্টার সাটার কাজ শুরু হয়ে গেছে। শুভকামনা আপনার জন্য। হাত মেলালো দুজনে। হামজা হাতটা ঝাঁকিয়ে বুকে রাখলো হাসি মুখে। মুস্তাকিন মহান বিনা কাজে শুভেচ্ছা জানাতে তো আর মাঝপথে বয়ে আসেনি। হামজা সাহেব দেখুন, লোকের মুখে যা রটে তাই নাকি ঘটে। যদিও এসব কথার কথা, তবুও লোকের এত জোরালো সন্দেহ কেন আপনার উপর? এ ব্যাপারে আগে কথা হয়েছে, তবু বারবার আসলে বিষয়টা এসে এখানেই ঠেকে যাচ্ছে। হামজা সোজা হয়ে দাঁড়ালো। দেখুন অফিসার, আপনি যতটা ঠিক বলছেন বা একটু বাড়িয়ে বলছেন জানি না, লোকের কতটা সন্দেহ আমার উপর তা আসলে মেপে দেখার সময় পাইনি ইলেকশনের ঝামেলায়। তবে ততটা হবে না জানি, যতটা বোঝাতে চেষ্টা করছেন আপনি। লোক টুকটাক ভালোই বাসে আমাকে। রাজনীতি দল যেহেতু আছি, প্রতিদ্বন্দ্বীহীন নই। মূলত যেই জমি জমা সংক্রান্ত ব্যাপার পরিবারে ঘটেছিল, তার বিচার আমিও জয় করেছিলাম। সব শেষে সময় দিয়েছিলাম কিছুদিন। মানুষ জমি সমস্যায় পড়ে বিক্রি করতেই পারে, এরা আবার তা ফেরত নিতে চেয়েছিল, কিন্তু সময় পার হয়ে গিয়েছিল। তবুও আমি আরও কিছুদিন সময় দিয়েছিলাম। এর মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট 15 বছর বয়সী মেয়ে, যে হয়তো আমার বোনের সমান, তাকে এমন নৃশংসভাবে? মাথা নড়ল হামজা। যুক্তিতে মেরে আসলে, কিন্তু এখন একটা বড় কাজে হাত লাগিয়েছি। লোকের চোখে এমনিতেই পড়ে গেছি। যেমন বিপক্ষ দলগুলির চোখে, তেমন সাধারণ মানুষ একটা ছুতো পেলে ছাড়ছে না। বোঝেন তো, রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনোকালেই ভালো চোখে দেখেনি, কারণ তাদের চাহিদা অপূর্ণই রয়ে যায় বহু। মুস্তাকিন রো চশমা চোখে আটল। দারুণ সুদর্শন পুরুষ একজন, খেতাব পাওয়ার মতোই রয়েছেন তিনি। হামজা কথার মাঝ প্যাচে দারুণ দক্ষ এবং সুবিন্যস্ত কথার কৌশল। এত কম সময়ে এত জনপ্রিয়তা এবং পরিচিতি নিয়ে রাজনীতিতে দাপিয়ে বেড়াচ্ছে। মুস্তাকিন প্রশ্ন করল, আপনি বিপক্ষ দল বলতে কি বোঝাতে চাইছেন? এই বিষয়ে ক্লিয়ার করুন। এখানে আপনাদের এইভাবে বেশিক্ষণ ধরে রাখা ঠিক হবে না। সাথে আমার নিজেরই কাজ চলছে। দ্রুত কথা সেরে নিন। হামজা বলল, আমার চাচা শ্বশুর, মানে সাবেক মেয়র সাহেব। এবার তাকে হারিয়েই আমাকে জিততে হবে। সে কোনো কালেই আমাকে ভালো চোখে দেখেনি। দেখেছে না? মুস্তাকিন প্রশ্ন করল। তা কিসের ভিত্তিতে বলছেন? হামজা হাসলো। সেদিন জয়কে ডেকেছিল তিনি নিজেই। তারপর হঠাৎই জয়ের গাড়ির সামনে বিপজ্জনকভাবে একটা বোঝাই ট্রাক চলে আসে, মেরে দিতে দিতে বাঁচিয়ে চলে গেছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করব? এসব আমাদের সাথে হতেই থাকে। তবে এটা কাকতালীয় ছিল না অফিসার। আপনাদের গন্তব্য এখন কোথায়? মেয়র সাহেব সাথেই দেখা করতে যাচ্ছি। মুস্তাকিন হাসল। সেদিনের ঘট সেদিনের ঘটতে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিচ্ছেন নাকি? সেই হিসেব চুকাতে যাচ্ছেন? হামজা হাসল নিঃশব্দে। তার তরলের মতো রাজনীতিক অভিজাত বুকের সরু প্রান্ত পা খেয়ে গেল হাসির দমকে। মুস্তাকিন আবার বলল, আচ্ছা, পরের একবার আসবেন কার্যালয়ে। এখানে সেই রোদ, গা পুড়ে যাচ্ছে। কথা চমকে ওঠে। অনেক তথ্যের প্রয়োজন। মানছি এখন ব্যস্ত আপনারা। তবু একটু আসুন সময় করে। চলি। হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে বলল মুস্তাকিন, গিয়ে আবার মেয়র সাহেবকে খুনটুন করে আসবে না যেন। জয় নিজস্ব ভঙ্গিমায় ঠোঁট এক পেশে হাসি হাসল। আমাদের আগে আপনি দেখছি শিওর সেদিনের কাজটা মেয়র করেছে। খাড়া দুপুর, বাংলায় অগ্রহায়ণের মাস পড়ে গেছে। ঠান্ডা গরমের কাটাকাটি চলছে। জয় গাড়ি থেকে নামলো। পরে হামজা বেরিয়ে গেছে ফোনে কান ধরে, মানে কানে ফোন ধরে না আর কি। তো যা আছে তাই পড়ছি। সামনে দোতলা বাড়ি। কবির জয়কে জিজ্ঞেস করলো, আমি কি যাবো ভেতরে? জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। আমার বিয়ের বরযাত্রী হয়ে এসেছো শালা। আমার সাথে গিয়ে আজ তো মুরগির প্লেট
সামনে বসিয়ে তাড়াহুড়ো করে। কি বলছে, আজ তো মুরগির প্লেটের সামনে বসবি তাড়াহুড়ো করে। হামজা ফোনে কথা সেরে এসে দাঁড়ালো। জয় খ্যাক খ্যাক করে উঠলো, তোমার ফোন না ঘন্টা, মালটা সারাদিন বাজতেই থাকে। ঝন্টু সাহেবের বাড়িতে আলাদা বৈঠকখানা নেই। চাচা শ্বশুরের বাড়ি ছাড়াও মেয়রের বাড়িতে দুই ঘাঘুর ঘাঘুর যাতায়াত আছে, আগে পরে আছে। বসার রুমে বসেই রাজনৈতিক আলোচনা সেরে মেয়র কি লিখছে, বসার রুমে বসেই রাজনৈতিক আলোচনা সারেন মেয়র কামরুল জামান ঝন্টু। ঝন্টু নামটা সুন্দর না? এখন আর ওনার সাথে ওনার সহকারী নেই। এরা এসেছেই ভর দুপুরে, অসময়ে। বাজার করার লোক জানিয়ে গেল, বসুন আপনারা, বাবু আসতেছে। জয় বলল, যা পারে না তা মারাতে যায় কেন, ভদ্র বাংলায় পেছন মারছে। হামজা শক্ত মুখে তাকিয়ে বলল, তোর খাপছাড়া মুখে লাগাম দে জয়, নয় তাকে থাপ্পড় মারবো, দুটো দাঁত পড়ে যাবে সামনের পাড়ি থেকে। ব্যাপার না, তবে তাতে তোমার হাজারখানিক ভোট কমবে এবার। তুই একটা হাজারখানিক ভোট মারবি? আমার বাচ্চারা মারবে। এখন আবার জিজ্ঞাসা করো না এত ছোট্ট বয়সে এতগুলো কেমনে জন্মাইছি। আসলে সবই ক্যাপাসিটির ব্যাপার। বড় ভাই আমি তোর। যাবে অবাক হলো, হ্যাঁ জানতাম না, আগে বলেননি কেন সাহেব? আপনি আমার ভাই, অথচ পরিচয়ই ছিল না। এই সুখ আমি সইব কেমনে? ঝন্টু সাহেব নিচে নামলেন। মেয়র সাহেব জিজ্ঞাসা করলেন, কি খাবে তোমরা? জয় ফোন থেকে চোখ না তুলে বলল, চা পানি খাওয়ার হলে দুপুরে আসতাম না মেয়র কাকা, দুপুরের ভোজে কি আছে সেটা বলুন। মেয়র সাহেব হাসলেন, খারাপ নেই, পছন্দ হবে তোমাদের, খেলে তো ভালোই। এরকম আন্তরিকভাবে খেতে কয়জনই বা চায়? আলোচনার ক্লাইম্যাক্স ভালো হবে, ভালো হলে খেয়েই যাব। আলোচনার ক্লাইম্যাক্স ভালো হলে খেয়ে যাব। এখন চা কফি মার্কা সস্তা খাবার রাখুন। মেয়র বলছে, শুরু করো। আপনি বসে যান। আমাদের পরিবার থেকে কেউ মেয়রের পদপ্রার্থী হয়ে নির্বাচন করছে এবার, জানেন তো? মেয়র হেসে ফেললেন, কেন ভয় পাচ্ছ নাকি? আমি বিরোধী দল থাকলে তোমাদের পরিবারের ভোট পাবে না। হাসলো হামজা, ভয়? ভয় নয়, আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে কাকা। আমি সুষ্ঠু নির্বাচন চাইছি, তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে গেলেন। প্রফিট আপনার, অ্যাডভাইস আমার। মেয়র বললেন, রাজনীতিতে এতগুলো বছর কাটিয়েছি, হাঙ্গামার সাথে পরিচয় না হয়েই বেশি দিন, বরং ঝামেলা না হলে খুব মিস করি ঝড় ঝামেলাকে। তো এভাবে কি সব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে আসবে? তোমার মতো এমন শুভাকাঙ্ক্ষী বিরোধী কজনের কপালে জোটে রাজনীতি জীবনে? অনুরোধ করছি। হাসলো হামজা, কাকা আমি শুধু ছাত্রলীগ করে যে জনতা আর ফ্রেন্ড জুটিয়েছি, আপনি 5 বছর মেয়র থেকেও কেন, তা 10 বছর সময় নিলেও তার একাংশ নিজের করতে পারবেন না। আচ্ছা, ক্ষমতাধারী হয়ে গেছো তাহলে, তো সেই হিসেবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন করতে চাও? তাহলে সেই জিতকে জেতা বলা চলবে নাকি? আমি শুধু আপনাকে বসাতে এসেছি, আমি শুধু আপনাকে বসতে বলেছি। তুমি বললে আমি বসে গেলাম, ভয় পেয়েছি খুব তোমাকে। জামাই আব্বা, নাটকীয়তার সুরে বললেন মেয়র। স্বাভাবিক স্বরে জবাব দিল হামজা, কিন্তু আমি তো আপনার ভয়ে পেয়ে বসতে বলিনি। ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন, বুঝলে আপনি আপনারা থেকেই বসে যাবেন অবশ্য। কি বুঝবো আমি, কত কিছুই তো রয়ে গেছে বোঝার। মেয়র সাহেব শান্ত স্বরে বললেন, এমন কি বোঝার রয়েছে যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকেই বসে যেতে হবে, এবং সেটা তোমার বলাতে? আমাকে দুর্বল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না। ঝড় কিন্তু আগে পাওয়ার আগেই হাউস অফিসে ড্যামেজ করে বাপ। কি বলছে, ঝড় কিন্তু আগে পাওয়ার হাউসকেই ড্যামেজ করে বাপ। হাসলেন মেয়র সাহেব কথাটা বলে।
হামজা হাসিমুখে বলল, আপনি বসে গেলে বিশাল তামাশা খাড়া হবে কাকা, যেটা এমনিতেও আপনার নির্বাচন ডাউন করবে। মেয়র সাহেব প্রত্যুত্তর করলেন, তামাশা আমরা না করতে শিখেই রাজনীতিতে 28 বছর কাটিয়েছি। এটা ভুলে যাচ্ছ কেন পাগল ছেলে? তুমি তো সেই দিনের ছেলে। যাই হোক, বলো কেন বসতে হবে আমাকে? আমি চাইছি তাই, এটুকুই যথেষ্ট। আপনি আমার প্রতিপক্ষ বলে বলছি। এমনটা ভাবাটা কেমন উদ্ধত ঘটে যাবে না? নির্বাচন কেমন হওয়া চাই জানেন? হাজার কয়েক প্রার্থীর ভিড়ে আমি জিতে বসে থাকবো এমন। ইনফ্যাক্ট আমি আপনার আর নির্বাচন করতে দেব না, ব্যাস এই জন্যই আপনি বসে যাবেন। এর চেয়ে বড় কারণ দরকার নেই আর। স্বাভাবিকভাবে জানতে চাইলেন মেয়র সাহেব। না যাওয়ার কারণ? হামজা চুপচাপ কিছুক্ষণ মেঝের দিকে চেয়ে থেকে ঠোঁট কামড়ালো, তারপর বলল, এই যেমন সেদিন আপনি জয়কে ডাকলেন কথা বলার জন্য, এরপর নিজেই আবার বোঝাই করা একটা ট্রাক পাঠালেন জয় গাড়ি পিষতে। এই উদ্দেশ্যটা কি? আপনি কেন জয়কে মারবেন? এই প্রশ্ন উঠবে মার্ডারের পেছনে। আপনি সন্দেহের তালিকা থেকে মুক্ত হবেন, জয় টপকে যাবে। ছ্যাঃ, 1000 বছর পুরনো টেকনিক। এই জন্যই আমি বলি, রাজনীতি তরুণ জনতাদের জন্য। বয়স বাড়ার সাথে সাথে মানুষের এসব মারপ্যাচের জগৎ থেকে অবসর নেওয়া উচিত। এরকম মূর্খ খেলার জগতে আমি লজ্জা পেয়েছি জানেন। আমি প্রতিপক্ষ এত কাঁচা হলে কি করে চলবে? মেয়র সাহেব একটু চেয়ে রইলেন হামজার দিকে সুচল চোখে। হামজা জিজ্ঞাসা করল, কেন মারতে চেয়েছিলেন জয়কে? মেয়র সাহেব চাপা স্বরে বলল, জয় নিঃসন্দেহে জননেতা হিসেবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট, অথচ তলে তলে কুকীর্তির অভাব রাখে না সে। তা তো আমার অজানা না। তবুও কোনোদিন তোমার গিট্টু খুলতে যায়নি সোসাইটিতে। বাচ্চা মানুষ তুমি, দাপট করে বেড়াও, একাই ঝরে যাবে দিন গেলে। কিন্তু এবার জয় কি করলো? একটা মেয়েকে খেয়ে দিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে। তা করেছে, তাতেও দোষ দিচ্ছি না, পুরুষ মানুষ করতে পারে। কিন্তু আমার ডাক পড়লো দুদিন পিবিআই ডিপার্টমেন্টে, বাড়িতে তল্লাশি চললো উল্টে পাল্টে। এক পর্যায়ে মেয়র সাহেবের বিক্ষুব্ধ হয়ে উঠলেন, আমার রেপুটেশন ক্ষেত্রে উঠে পড়ে লেগেছে দুই ভাই। আমি তোমাদের জান হজম না করে ছেড়ে দিই কি করে? এখন আবার এসেছো হুমকি দিয়ে লাঠি কেড়ে নিতে। বাচ্চাদের খেলাঘরের মতো বিবেচনা বোধ তোমার। তোমরা নিজেকে কাছে খেলোয়াড় মনে হয় না হামজা? আজও ঝন্টু সাহেবের যে চিন্তাধারা এবং শীতল দাপট আচরণ, তাতে হামজার খুব মজা পায়। বরাবরই এই লোকের বিরুদ্ধে পলিটিক্যাল ট্রিক্স চালিয়ে মনের মতো বিরোধী মনে হয় এনাকি। হামজা চুপ করে থাকলো কিছুক্ষণ, পরে বলল, জয় এসব করেছে। তা কোন ভিত্তিতে বলছেন আপনি? মেয়র পান খাওয়া লালচে দাঁত বের করে খ্যাক খ্যাক করে হেসে উঠলেন। আবার ভিত্তি খুঁজছো ছেলে? দেখো কাণ্ড। হামজা বললেন, জয় এসব করেনি। তা না হয় প্রশাসন জানে, তুমি আর আমি তো জানি যে জয় করেছে। হামজা জোর দিয়ে বলে উঠল, প্রশাসন না জানে, যা জানে আপনার আমারই তাই জানা দরকার। কারণ সত্যিটা তাই, দুনিয়ার সব অপরাধ তো আর জয় একা করতে পারে না। ওরও তো একটা ক্লান্তি আছে। অপরাধ করে, কালুও করতে পারে কাজটা, রাজলের লোকেরাও করতে পারে। দিনাজপুরে যে একটা শীর্ষ সন্তান তো ত্রাসের সাম্রাজ্য গড়ে তো তাতে বাদশাহী করেছে, তা ভুলে যাচ্ছেন আপনি কাকা। মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে। শান্ত শীতল ধূর্ত নেতাকর্মী হামজা, কোনো কিছুতে বিচলিত হওয়ার প্রবণতা দেখা যায় না তার চেহারায়। মেয়র সাহেব বললেন, রাজন নাও করতে পারে, তুমিও করতে পারো। বেটা ছেলে মানুষ বলে কথা। তুমি ভিত্তি খুঁজতেছিলে না? ভিত্তি দেই তোমাকে। ধরো যে ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে, তা তোমরা করেছো কোনো কারণে, আর এখন তার দায় আমার ওপর চাপিয়ে আমাকে বদনাম করে ডাউন করতে চাইছো। দুটো নিশানা একটা তীর। হতে পারে কি এমন করনি? আমাকে বসিয়ে মেয়ের হবে পাটোয়ারি পরিবারের কেউ, এটাই তো বলতে এসেছো। এখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে, প্রতীক বের হয়ে গেছে।
প্রতীক বের হয়ে গেছে। আমাকে জেলে পোড়া হলো না, তীর লাগলো না আমার গায়ে। তোমরা 3 বাপ বেটায় জন্মের ফাঁসা ফেসে গেছো, আর বাড়ি চলে এসেছে বাড়ির দুটো ছেলে। কথা শেষ করে সোফায় গা এলিয়ে বসলেন ঝন্টু সাহেব। হামজা ডানে বামে ঘাড় ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল, বেশি বুঝছেন আপনি কাকা। জয় কিছুই করেনি। আমি যা কামিয়েছি এই লাইনে, এবার চাইলে সংসদ নির্বাচন করলে সংসদের একটা সিট আমার ঘাড়ে পড়ে যেত নির্ভেজালে ভাবে। তবে এত তাড়াতাড়ি লাভ দিয়ে কলা খাওয়ার নয় আমি। মোর ওভার, এবার নির্বাচন করেছেন না আপনি, সোজা কথা। ধরে নিন এটা আপনার পাওয়া শাস্তি, অথবা আমার জোর। হতে পারে এটা জোরের জন্যই শুধু আমার হচ্ছে। আপনার শান্তি এই যে প্রতীক বের হবার পরে আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে আসবেন লাল কালিতে। ভোট কেন্দ্রে আপনার নাম এবং প্রতীকের কোনো রকম ব্যাটল পেপার থাকবে না। আপনি যা করেছেন তা তো ভারী পড়বেই আপনার ওপর। তো তুমি চিন্তা করো না বাপ, আমি ভার বয়ে নেব। জয় এতক্ষণে হেসে ফেলল। একটি বেশি ভার কাকা, আপনার শান্তিতে নাও কুলোতে পারে। এই বয়সে ঘাড় বেঁকে গেলে মুশকিল, মেরুদণ্ডের হাড় ভেঙে গুঁড়ো হবার চান্স আছে। তাই নাকি? জয় ফোনটা হাতের মধ্যে ঘুরাতে ঘুরাতে বলল, আপনার ইটবালুর বিশাল ব্যবসা আছে না? কার নামে যেন চলে? আপনার বউ টুকু চাচির নামে, নাকি মেয়ে? ঝিরি এন্টারপ্রাইজ। ঝিরি কার নাম কাকা? মেয়র সাহেব ভ্রু কুচকালে। জয় ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ধরল। সেখানে দেখা যাচ্ছে লণ্ডভণ্ড অবস্থায় সন্ধ্যার আকাশের নিচে দাঁড়িয়ে ফ্ল্যাট গ্লাস ভেদ করে খুব কাঁপাকাঁপির সাথে তোলা একটা ভিডিও। কয়েক সেকেন্ড পর তার অ্যাঙ্গেল চলে গেল। গাড়ির ভেতর থেকে জানলা দিয়ে হাত বাড়িয়ে পেছন দিকের দৃশ্যকে শ্যুট করা কোনো ভিডিও ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা এতক্ষণে ওই গাড়ির সামনে ছিল। তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনে চলে গেল। ট্রাকের পেছনে বেশ বড় করে রং দিয়ে লেখা ঝিরি এন্টারপ্রাইজ। ভিডিওটা তৈরি হয়ে গেছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতে। সেদিন যখন সে কবিরের ভেটকানো ছবি তুলতে ক্যামেরাটা অন করেছিল, ঝন্টু সাহেবের মুখভঙ্গি দেখে বোঝা গেল না তিনি কি করবেন। খুব খাঁটি রাজনৈতিকবিদ। বহু বছরের চলাচল এই পথে তার। দুজনে বেরিয়ে এলো বাড়ির থেকে। আশপাশটা হামজা শ্বশুরবাড়ি। জয় খোঁচা মারল, যাও শ্বশুরবাড়ি, মধুর হাড়ি ভেঙে পেট ফুলিয়ে এসো। মানে আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে? তা বলছি না, গিলে পেট ফুলাবে। তোমাদেরই তো দিন। আমরা বাল সিঙ্গেল মানুষ, না আছে বউ না শ্বশুরবাড়ি। হামজা কুনোই দিয়ে গলা আঁকড়ে ধরল জয়ের। রাস্তার মাঝেই দুজনের কুস্তি বেঁধে গেল একজোট। কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসছে। জয় একসময় নিজেকে ছাড়িয়ে হাঁপাচ্ছে। তোমার এই পাষণ্ডের মতো হাত দিয়ে আমার গলা চাপলে রুহ ব্যথাই না হোক বিরক্তিতে বেরিয়ে আসবে। এ গায়ের ডিউটিও কিছু মানো না। ছ্যাঃ, কি গন্ধ। ভাবে কাছে আসে তো। যে আবার তেরে গেল রাস্তার উপরেই। জয় ছেড়ে দৌড়, সাথে সাথে গালাগাল দিচ্ছে। একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে দম ফেলে বলল, তুমি থানায় না, কোথায় যাবা যাও, আমাকে এখন আর পাবে না। কবির চলে আয়, আমরা আজ পিকনিক করব। রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে না? ভালো হ, আলগা জ্ঞান দিতে আসবে না, কানে ব্যথা হয় আমার। সকাল 7টায় বাস। আমজাদ সাহেব, রাবেয়া এবং অন্তুর সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামলেন। অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছে। আমজাদ সাহেব সিটটা আলাদা, কিন্তু দেখা গেল সেখানে এক সিটে একটি মহিলার জায়গা। অন্তু উঠে দাঁড়ালো। আব্বু, তুমি আমার পাশে বসো, আমি আন্টির কাছে বসছি। আমজাদ সাহেব একটু ভাবলেন, পরে গিয়ে বসলেন রাবেয়ার পাশে। অন্তুকে বললেন, অসুবিধা হলে ডাকতে। অন্তিকের আসার ছিল আজ বাপের সাথে। এসেছে অন্তু। জোয়ান চাচাতো ভাইয়েরা এসে নিজেদের বাপের পাশে দাঁড়াবে। আমজাদ সাহেবের সে কপাল নেই। ছেলে বলেছে বউকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অন্তু একটা বড় ভাই, এ কথা স্বীকার করতেও বাধে তার আজকাল। সে জানে না অন্তিক কেন এমন হলো।
অন্তুকে নিতে চাইছিলেন না আমজাদ সাহেব। মেয়ে মানুষ, সালিশে গিয়ে এত লোকের মাঝে দাঁড়াবে, লোকে ভালো চোখে দেখবে না ব্যাপারটা। অন্তু দৃঢ় গলায় বলেছে, আবু, আমি কোনো দিন যেন তোমার দুর্বলতা না হয়ে উঠি। আর তার কারণ যদি শুধু হই আমি মেয়ে, তবে আমার মেয়ে হওয়ার প্রতি আছে ধিক্কার। আমি যাব তোমার সঙ্গে, আর কিছু না হোক তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে আমার অবলম্বন হিসাবে দাঁড়ানো আমার কর্তব্য। দাঁড়ানো আমার কর্তব্য। আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না। সমাজ কি বলবে, সমাজকে এড়িয়ে পায়ে পিষে আগে পা বাড়াতে তোমার কাছে শিখেছি। তুমি বলো, সমাজের মুখ আছে, বলবে, খারাপও বলবে, ভালো খুব কম বলবে। এই সমাজকে তোয়াক্কা করা মূর্খরা এবং আত্মনির্ভরশীলতাহীন কাজ। এই সমাজ প্রতিবাদী চেতনাধীরদের নিকট চিরদিনই পদতলিত। সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করে মরেছে, তারাই কেবল অমর হয়ে গেছে যুগে যুগে। আমজাদ সাহেব স্নেহভরা তাকালেন মেয়ের দিকে। বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। নিকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না, অথচ চোখ দুটো বুজে থাকার পরেও হালকা কুঁচকে আছে। তিনি গম্ভীর স্বভাবের মানুষ, সামনে ভালোবাসা দেখাতে অক্ষম। তাই হয়তো অন্তু কোনোদিন বুঝতে পারবে না বাবার কলিজার এক টুকরো মাংসপিণ্ডের নাম অন্তু। কুড়িগ্রাম পৌঁছতে প্রায় বেলা খাড়া হয়ে গেল। গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তুকে খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আব্বুর হাত ধরে অন্তিক আর সে আসতো দাদুর বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওই চুলের ঝুড়িতে টান পড়ে আবার অপর পাশের হাঁটা শুরু করতো। অন্তু চিৎকার করলে অন্তিক আব্বুকে বলতো, এই পাপ্পুকে কোথা থেকে তুলে এনেছো আব্বু? খালি সারাদিন ম্যা করে। কিন্তু হয়েছে, ওর কোনো সমস্যা নেই, তবু ক্যান ক্যান করে উঠছে। সেখান থেকে এসেছিল, সেখানেই ফেলে দিয়ে আসবে। আমার এসব পাম্পু লাগবে না, শুধু শুধু ভাগ বসাতে এসেছে। অন্তু আরও জোরে চেঁচাতে থাকলে অন্তিক হেসে লুটোপুটি খেত রাস্তার মাঝে। সেসব দিন ফুরিয়েছে, কিন্তু ফুরোনোটা কি খুব জরুরি ছিল? সম্পর্ক যখন এত মায়া, তবে সেই সম্পর্কের সীমাকরণের মান দ্রুত নয় কেন? জীবনের মোড়ে বদলে যায় কেন? আজ অন্তু একা এক পাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে, অপর পাশে অন্তিকের থাকা দরকার ছিল, নেই। সে রাস্তায় আছে, আব্বু আছে, অন্তু আছে, অন্তিক কেন বদলে গেছে? অন্তুর মেজো ফুফুর বাড়ি দাদার বাড়ির পাশে। সেই ফুফুকে দাদাভাই নাকি বেশি ভালোবাসতেন, এই জন্য নিজে ভাতিজিদের সঙ্গে বিয়ে দিয়ে কাছে রেখেছিলেন। তার বাড়িতে দুপুরে খাবার খেলো 3 জন। বোনকে ডাকলেন আমজাদ সাহেব। মাজেদা, তোর কি মনে হয় ওই জায়গা আমার প্রাপ্য না? এটা আসলে কোনো যুক্তি যে আমি এখানে থাকি না বলে জায়গা পাবো না? জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা কিনবে না। ঋণে ভরে আছি, লোকজন দুবেলা বাড়ি বয়ে আসছে। মেজো ভাই এত মূর্খ আর স্বার্থপর কবে হলো? মাজেদা দুঃখ প্রকাশ করলেন। ছিল নাই বা কবে? আমি আর কি কইলাম ভাই? আমার মেয়েটারে খোঁজার সাথে বিয়ে দিছে। পুকুরটার মাছ চাষ করে খায়। আমার কোনো অধিকার নাই সেইখানে। আমি নিজে মরতেছি এই দুঃখে। তোরে আর কি কই? মেজো ভাইয়ের ধর্ম ইমান নাই। অন্তু শুনল, কিছু বলল না। তার মাথায় আব্বুর শুকনো অস্তিত্ব মুখখানা চক্রাকারে আবর্তন করছে। সালিশ বসলো আছরে নামাজের পর। সেখানে আফজাল সাহেব পুঁথি তুলে আনলেন সেই মুঘল আমলের। কবে আমজাদ এখান থেকে চলে গিয়েছে, আর আসেনি। তার জমি চাষবাস করে সে ঠিকঠাক রেখেছে, দিনাজপুরে জমি পেয়েছে, সেখানে থাকছে। আবার এখানে ভাগ নিতে আসবে কেন? অন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারল না। অন্তু রুখে দাঁড়ালো। মাতব্বর মশাই বললেন, চাচা যান। মাতব্বর মশাইকে বলল, চাচা যান, আমার দুটো কথা আছে। এখন এটা বলবেন না, আমি ছোট মানুষ, মেয়ে মানুষ। বড় এবং পুরুষদের যখন সস্তা আলাপ জুড়েছে এখানে, তখন ছোট আর মেয়ে লোককেই তো দাঁড়াতে হবে সঠিক কথা বলতে। এরপর আর কেউ অবশ্য কিছু বলল না, অথচ বিরুদ্ধ দৃষ্টি আটকে রইল কিছু কিছু ভাইরাস টাইপের মানুষগুলো। অন্তু চাচাকে বলল, আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলছেন কাকা। আম্বু এখানে
থাকে না, সুতরাং এলাকার জায়গা তার প্রাপ্য নয়, এখানকার জায়গা তার প্রাপ্য নয়। নেই সূত্রানুসারে আপনি দিনাজপুরে থাকেন না, ওইখানে আপনার যে পুকুর হিসেবে জায়গা পড়ে আছে ওটা আপনার পাওয়া না। উত্তম বিচার। এক কাজ করুন, আগামীকাল কোর্টে চলুন, আপনার ওই জায়গা আব্বুর নামে এবং আব্বুর এই জায়গা আপনার নামে রেজিস্ট্রি করার দুটো দলিল দুজনে সই করবেন, এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধান হিসাবে থাকব। কোনো গরমিল হবে না, আমাকে বিশ্বাস করতে পারেন তো। এই কথাই রইল কাকা, কাল কোর্টে আসুন। সকলে একদম থম মেরে গেল। খেপে উঠে দাঁড়ালেন আফজাল সাহেব। চড়াইয়া দাঁত ফেলাইয়া দিমু, বিয়াদ্দ মেয়ে লোক, তোর মতন কুলাঙ্গার মাইয়া জন্ম দিয়া আবার এই পাড়ায় জমিতে আইসে তোর বাপ? এক ঘরে করতো এই সমাজ, তোর মতো মায়ার এই পাড়ায়। বন্ধু হেসে পেল। জি জি, কেন নয়, এই পাড়ায় এই সুবিচারের ভয়েই তো এই পাড়ার আসি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতে, আর এমন সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামেশা হবে। এজন্যই দূরে আছি, লেখাপড়া করছি, ভালোই চলছে। আজ আব্বুর বাপের ওয়ারিস সূত্রে পাওয়া জায়গা বিনা নোটিসে আপনার হয়ে গেছে। এত চমৎকার বিচার যে এলাকায় হয় সে আপনার পা রাখার যোগ্যতা আমার নেই। সে এলাকায় পা রাখার যোগ্যতা আমার নেই। সে যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে কাকা। এত নিচে আমি নামতে পারবো না। এই বিচার দেখতে আসবো এই পাড়ায়, সাহস আছে নাকি আমার? অন্তমুখের নেকাবের আড়ালে একটু গাঢ় চোখ দুটো স্পষ্ট দৃষ্টিগোচর হয়। সেই চোখে প্রতিবাদ, সে চোখের তারায় তারায় সাম্যবাদ। আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন, এটা ওটা তুলে নিজের কীর্তন গাইতে লাগলেন, কিন্তু কাটিয়ে দিল অন্তু। এক বুড়ো মাতব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেবকে বললেন, ও আমজাদ, মাইয়ারে উকিল বানাইলেও তো পারো গো, মাইয়া তো সুন্দর, ভালো কথা কইতে পারি দেখতেছি, মায়াডারে পড়াও, বহুদূর যাবে হে। আমজাদ সাহেব হাসলেন। দয়া করবেন চাচা, সেই আশাই আছে। সব সবদি মুখে মুখে একটা ফয়সলা হলো। আফজাল সাহেবের গোয়ালে যে অংশটা আমজাদ সাহেবের জায়গায় পড়ে গিয়েছিল সেটুকু ভেঙে জায়গা বের করে দিতে হবে, এবং যেহেতু গোয়ালে ইট পাথরে গড়া এবং এই অংশ, সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে ফেলা, ঝামেলা মিটিয়ে দিতে হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত বিক্রি অথবা যা খুশি করতে পারেন। কিন্তু সন্তুষ্ট হতে পারল না। মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকে ঠিকমতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্টের স্ট্যাম্প পেপার ছাড়া এই কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে কাকা? এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল তার। গল্পটা এখানে শেষ হয়ে গেল। লেখিকাও এখানে বলে গেছে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমিও এখানে বলছি যে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার অনেক জায়গায় আটকে গেছে, আমি অনেক জায়গায় ভুল করেছি গল্পটাতে, তারপরও পড়ছি। তো ভুলগুলোকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন। আমি কোনো প্রফেশনাল ভয়েস আর্টিস্ট নই যে মানে ভুল হবে না। আমি গল্প পড়তে ভালোবাসি, তো আপনাদেরকে শোনাতেও পছন্দ করি, তো সেই জন্যই গল্পগুলো দেওয়া। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।